শুরু করছি এখন প্রকাশ সঙ্গে আছি এজি মাহমুদ। আজকে আমরা আলাপ করতে চাই ব্যাংকের ভাঙাগড়া। ব্যাংকের নতুন করে আমরা দেখছি সেন্ট্রাল ব্যাংকের নতুন করে পর্ষদ গঠন করছে। সেই ব্যাংকগুলো পরবর্তীতে অবস্থায় কি অবস্থা দাঁড়াবে, খেলাপি ঋণাদায় কি কি প্রজেকশন তারা করবে, কি ভূমিকা নেবে, সে বিষয় নিয়ে আলাপ করব। আলাপের জন্য রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির, রয়েছেন আমাদের সঙ্গে ফারুক মনিউদ্দিন, রয়েছেন সাবেক ব্যাংকার এবং অর্থনীতি বিশ্লেষক। সেই সঙ্গে রয়েছেন মুখলেসুর রহমান, তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান। অভিনন্দন আপনাকে, এই সম্প্রতি হয়েছেন এজন্য। যে আলাপটি শুরু করতে চাই, আমরা দেখেছি গতকাল বিভিন্ন ব্যাংকের যারা প্রধান নির্বাহী তাদের সঙ্গে গভর্নরের আলাপ হচ্ছিল সেন্ট্রাল ব্যাংকে। সেখানে যে বিষয়টি আলাপ হচ্ছিল যে দেশের ৮-৯টি ব্যাংক থেকে গ্রাহকের যে চাহিদা, সেই চাহিদা মাফিক টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। এখন গভর্নর যেটি বললেন যে আমানতকারী যারা রয়েছেন সেই ব্যাংকগুলো তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। মুখলেস ভাই, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। আমানতকারী যারা রয়েছেন, যারা ডিপোজিটে রয়েছেন, অবস্থা দৃষ্টে কি মনে হচ্ছে যে আমানতকারীদের কতদিন, কত সময় পর্যন্ত ধৈর্য ধরতে হতে পারে? এই ব্যাংকগুলো যখন পর্ষদ পুনর্গঠন হলো, নতুন করে রানিং করতে, ব্যাংকগুলোকে নতুন করে পুনর্গঠন করতে, খেলাপি আদায় করতে কেমন সময় লাগতে পারে? ধন্যবাদ। আসলে আমাদের দেশে এই ব্যাংকগুলোর যে তারল্য সংকট, এটা তো এক মাসে না, এটা আরও আগে থেকেই শুরু হয়েছে এবং এখানে কতগুলো জিনিস আমাদেরকে দেখতে হবে যে যখন এই দুর্বল ব্যাংক আর সবল ব্যাংককে মার্জারের একটা প্রশ্ন আসলো, তখন অনেক ধরনের মিডিয়াতে অনেক ধরনের কথা আসছে। তো আজকে যারা ডিপোজিটার্স তারা কিন্তু একটা প্যানিক হয়ে গিয়েছিল এবং অনেক উইথড্রল হয়েছে সেই কারণে। প্লাস বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর লিকুইডিটি অবস্থা ভালো না। তো সেই কারণে ধরেন কিছুদিন আগেও গত সরকার পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা লিকুইডিটি সাপোর্ট দিয়ে গিয়েছে। সেটা অনেক সময় বলা হয়েছে টাকা ছাপিয়ে বা হোয়াট এভার ইট ইজ। এখন যে বাংলাদেশ ব্যাংকের যারা গভর্নর এবং উচ্চপদস্থ যারা আছে তাদের মতে যে তারা টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিবে না। তো সেই ক্ষেত্রে আমাদের গতকালকে ব্যাংকগুলোর নির্বাহী কর্মকর্তাদের সবাইকে ডেকেছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কিন্তু বলেই দিয়েছে যে আমি টাকা ছাপিয়ে কোনো লিকুইডিটি সাপোর্ট দিব না, আমাদেরকে ইন্টার ব্যাংক সাপোর্ট নিতে বলেছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি দিবে। তা আমি যেটা মনে করি ইন্টার ব্যাংক সাপোর্ট বলতে অন্য ব্যাংক থেকে সাপোর্ট নিবে, ইন্টার ব্যাংক থেকে বড় ইন্টার ব্যাংক বড়োইং আর কি। ব্যাংকের যখন লিকুইডিটি থাকে তখন তারা যাদের সারপ্লাস থাকে ওই ব্যাংক থেকে নিতে পারে, এটি ইন্টার ব্যাংক বড়োইং বলে। তো সেই ক্ষেত্রে এখন সেটা ধরেন অবশ্যই কার্যকর হবে। তো আমি যেটা মনে করি যে একটা প্যানিক হয়ে গিয়েছিল তো সবাই, প্লাস একটা এই গত এক মাস ধরে যে দেশের যে অবস্থা ছিল, সবাই একটু টাকা বাসায় রাখা, বিপদ আপদ, কারফিউ চলছিল। তো সেই ক্ষেত্রে ডিপোজিটারদের ভিতরে একটা অস্থিরতা সবার ভিতরেই ছিল। তো টাকাটা সবাই, কেউ ধরুন মাসে তার 50,000 খরচ হয়, সে হয়তো আরও বেশি 2 লাখ টাকা উঠেই রাখছিল নিশ্চয়তার জন্য। তো এখন আমার মতে যে গভর্নর মহোদয় এবং আমারও যেটা মত যে মানুষকে প্যানিক হওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই তোলা। এবং এই যে এখন যে গভর্নর সাহেব যে ইন্টার ব্যাংক অ্যারেঞ্জমেন্টটা করছে, সেই ক্ষেত্রে সবল ব্যাংক দুর্বল ব্যাংক সবাই এই লিকুইডিটি ক্রাইসিস থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবে। তো আমি মনে করি এটা বর্তমান গভর্নরের যে পদক্ষেপ, এটা ভালো হয়েছে। কারণ টাকা ছাপিয়েই তো আপনার ধরেন এখন এই পর্যন্ত আমি যতটুকু শুনেছি যে 2 লক্ষ কোটির মতো আপনার প্রয়োজন ক্যাশ লিকুইডিটি সাপোর্ট। তো সেটা এখন যদি আমরা এই টাকা ছাপিয়ে দিতে যাই, সেখানে ইনফ্লেশনের উপর একটা ইম্প্যাক্ট আসবে। সেই কারণেই বাংলাদেশ ব্যাংক এখন এটা দিতে চাচ্ছে না। আচ্ছা, আমি একটু ফারুক ভাইয়ের কাছে আসি এই বিষয় নিয়ে। ফারুক ভাই, ব্যাংকগুলোর তো পর্ষদ পুনর্গঠন হলো, চেয়ারম্যান পরিবর্তন হলো, পরিচালক পরিবর্তন হলো, তারপরে অবস্থা কি দাঁড়াবে ব্যাংকগুলোর? ধন্যবাদ। কিন্তু তার আগে আমি একটু ক্লারিফাই করে, প্রিন্টিং মানি যিনি বললেন না প্রিন্টিং মানি না, প্রথম কথা হচ্ছে যে স্পেশাল লিকুইডিটি সাপোর্ট যেটা দেওয়া হচ্ছিল, এটা কিন্তু সব ব্যাংকের জন্য না, এটা নির্দিষ্ট কিছু ইসলামী ধারার ব্যাংক এবং একটি বিশেষ গ্রুপের মালিকানাধীন যেসব ইসলামী ব্যাংক ছিল সেখানে লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছিল টাকা ছাপিয়ে। এটা সব ব্যাংকের জন্য, এটা সব ব্যাংকে যে দেওয়া হচ্ছিল তা নয় আর কি। আর 2 নম্বর কথা হচ্ছে যে আরেকটা কথা, গভর্নর মহোদয় যেটা লিকুইডিটির কথা বলছিলেন এবং তিনি যে বলছিলেন যে তারা যাতে তাদের প্রয়োজন মাফিকই টাকা ওঠান। তো এটার মূল ব্যাপারটা হচ্ছে কি জানেন, দুর্বল কিংবা সবলের বিষয় না,
একটি খুবই স্ট্রং ব্যাংকে যদি সব গ্রাহক একসাথে, ডিপোজিটার যদি একসাথে তাদের টাকা উঠাতে চায়, বেশিরভাগ গ্রাহক, মানে সবাই না হোক, অনেক বেশি লোক যদি টাকা উঠায়, তাহলে কিন্তু একটা সবল ব্যাংকও কিন্তু দুর্বল হয়ে যাবে, কিন্তু তারা পড়ে যেতে পারে। সুতরাং ব্যাংক তো আসলে চলেই আসলে এইভাবে যে ব্যাংকের একটা অ্যাজাম্পশন থাকে যে সব লোক একসাথে টাকা চাইবে না, সব লোক একসাথে টাকা না চাইলে তাহলে কেউ জমা দেবে, কেউ উঠাবে, এইভাবে তো চলে, সাইকেলটা চলে। তো সুতরাং গভর্নর মহোদয় যেটা বলছেন সেটা ঠিকই বলেছেন। এই মুহূর্তে তো আসলে সবাই একসাথে টাকা চাইলে তো আসলে সত্যিকার অর্থে বিপর্যয় হবে, এবং সেটা যে কোনো সবল ব্যাংকের জন্য একই ঘটনা ঘটতে পারে। জি ফারুক ভাই, মানে মোখলেস ভাইয়ের কাছে জানতে চাই, সেটা হচ্ছে একটি ব্যাংক যখন আরেকটি ব্যাংকে যেই ফর্মুলাতে টাকা দেবে, ইন্টারব্যাংক যে টাকা দেবে তাদেরকে, এটা নিশ্চয়ই কোনো এটা কোনো সুদের হার রয়েছে? হ্যাঁ অবশ্যই, এটা ওই যে ব্যাংক রেট নির্ধারণ করে দিবে, ব্যাংক টু ব্যাংক নির্ধারণ হবে আলাপ আলোচনার ভিত্তিতে এটা নির্ধারণ করে দেওয়া। এটা যখন আমাদের সাথে কথা হচ্ছিল মাননীয় গভর্নর মহোদয়, এটা এই সুদের ব্যাপারটা কিন্তু এখন ধরেন যে যেই ব্যাংক থেকে একটা দুর্বল ব্যাংক বড় করবে বা যে কিনা ক্যাশ ক্রাইসিসে আছে, তখন সেই সবল ব্যাংক কিন্তু ইন্টারেস্ট নিয়ে একটু মানে যা হয় আমাদের দেশে। তো সেই ক্ষেত্রে আমি গভর্নর মহোদয়কে বলেছিলাম যে আপনারা যদি ইন্টারেস্ট একটা ফিক্স করে দেন, যে এখন তো পলিসি রেট আছে কত 9% না, তো সেই ক্ষেত্রে কিছু ইয়ে করে ফিক্স করে দিলে তাহলে আর এটা নিয়ে কোনো খেলা হবে না। তো সেটা যদি করতে পারে সেন্ট্রাল ব্যাংক, আমি জানি না এটা করবে কি না। আর একটা হলো যে ইন্টারব্যাংক বরোয়িং, এটা তো আগেও ছিল, আগেও আমরা করতাম সব সময়। কলমানির একটা তো আমরা জানি, কলমানি একটা আছে, দুইটা ফর্মে আছে। কলমানির একটা ইন্টারব্যাংক, ওইটাই ইন্টারব্যাংক। কলমানিতেও আছে, আবার কেউ টার্ম ডিপোজিটও নেয়, যে 1 মাস 1.5 মাস প্লেসমেন্ট বলে, প্লেসমেন্ট যেটাকে বলে। মোর দেন ওভারনাইটটা হচ্ছে কল মানি, আর যদি 1 সপ্তাহ 1 মাসের জন্য হয় সেটা প্লেসমেন্ট বলে। জি, তো সেই ক্ষেত্রে এইটা মানে ওই ইন্টারেস্টটা ডেফিনেটলি ইজ ইম্পর্টেন্ট ফর, হ্যাঁ সেটা যদি সেন্ট্রাল ব্যাংক ঠিক করে দেয় তাহলে দুর্বল ব্যাংক। আসলে বিষয়টা কি যে যদি ফিক্সড ইন্টারেস্ট রেট করে দেওয়া হয়, তাহলে এতদিন তাহলে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা বলছিলাম কেন? আপনার স্মরণে থাকার কথা, সম্ভবত 2010 সালে একদিনের জন্য কল মানি রেট উঠেছিল 150%, 150% ইন্টারেস্টে কল মানি একটি ব্যাংক নিয়েছিল। আমি সেই ব্যাংকের নাম বলছি না, কিন্তু তারা ওইভাবে নিয়েছে, এবং সেটার জন্য বাংলাদেশ ব্যাংক তাদেরকে পরে কিন্তু ভর্ৎসনা করেছে যে সুযোগ পেয়ে 150% কেন ইন্টারেস্ট নেওয়া হলো। তো সুতরাং এটা মার্কেটের উপরে মূলত ছেড়ে দেওয়া উচিত, এবং সেইভাবেই নির্ধারিত হবে। আর আপনি যে প্রশ্নটা আপনার একটু কৌতূহল আছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো যে একটা ব্যাংক যে আরেকটা ব্যাংকে ইন্টার ব্যাংকে দেয়, এটা কিন্তু ব্যাংকগুলো তাদের নিজস্ব অ্যাসেসমেন্ট থাকে, কোন ব্যাংকের উপরে কতখানি তারা এক্সপোজার নেবে, কোনো ব্যাংকের উপরে এক্সপোজার নেবে না। কিছু কিছু ব্যাংক আছে, মনে করেন খুবই দুর্বল যে ব্যাংক, বেসিক ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, এইসব ব্যাংকে তাদেরকে কলমানিতে তারা অনেক ব্যাংকে দেয়ই না আসলে ধরতে গেলে, কারণ ওরা শিওর নেই ব্যাংক টাকা ফেরত দিতে পারবে কিনা। তো সুতরাং এটা প্রত্যেকটা ব্যাংক তাদের নিজস্ব অ্যাসেসমেন্টে তারা এক্সপোজার লিমিটটা তৈরি করে, এবং সেটা আবার পরিচালনা পর্ষদে অ্যাপ্রুভাল নিতে হয়। হ্যাঁ, এটা বোর্ডের অ্যাপ্রুভাল নিতে হয়। ডক্টর মাহফুজ কবির, আলোচনার এরপর যে আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে, গভর্নর মহোদয় আরও একটি কথা বলেছেন যে অনেক যারা ডিপোজিটর তারা জানতেন যে এই ব্যাংকগুলো দুর্বল, সেটি জেনেও বেশি মুনাফার আশায়, হাই ইন্টারেস্টে পাওয়ার আশায় তারা এই ব্যাংকগুলোতে টাকা রেখেছেন। এখন যেহেতু তারা অতি মুনাফার আশা করেছেন, ব্যাংকগুলো দুর্বল হয়েছে, তাহলে সেক্ষেত্রে আসলে আমানতকারীদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কিন্তু প্রশ্ন আপনার কাছে এটি, তখন রেগুলেটর কোথায় ছিল যখন এই দুর্বল ব্যাংকগুলো হাই ইন্টারেস্টে ডিপোজিট অফার করছিল? তখন কি রেগুলেটর দেখেনি বিষয়টি? না, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। একটা হলো যে এই আমানতকারীদের উপর দায় চাপিয়ে দিয়ে আমি, হ্যাঁ না, সেটা খুবই একটা যৌক্তিক প্রশ্ন। তবে আরেকটা বিষয় আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে এই মুহূর্তে আমরা কিন্তু একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি সেটা ইমপ্লিমেন্ট করছি। তার মানে হলো যে কম বেশি সব ব্যাংকেরই কিন্তু একটা ক্রাইসিস রয়েছে, লিকুইডিটি ট্রান্স রয়েছে। এই অবস্থায় যখন আমরা আবার এই যে ইন্টার ব্যাংকের জন্য একটা উইন্ডো খুলবো, তখন কিন্তু এক ধরনের ক্রাউডিং ইফেক্ট পড়ার সম্ভাবনা থাকে। মানে ব্যবসা বাণিজ্য বা শিল্প, আমদানি রপ্তানি প্রত্যেকটা জায়গাতে টাকা দরকার, এবং হাই ইন্টারেস্ট রেট এখন আছে বাজারে, ইন্টারেস্ট রেট আরও বাড়বে। এই অবস্থায় আমরা যদি এইভাবে উইন্ডো ওপেন করে দেই, তাহলে সেক্ষেত্রে সেটার ইম্প্যাক্টটা কী হবে সেটা একটু চিন্তা করার বিষয় আছে। আমি মনে করি যে মাননীয় গভর্নর নিশ্চয়ই চিন্তা করছেন এটা। আপনি যেটা বললেন যে আসলে রেগুলেটর হিসেবে আর কি বাংলাদেশ ব্যাংক, তার ভূমিকা কিন্তু অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়েছে। মানে গত বেশ কয়েক বছর ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একের পর এক বিতর্কিত তারা সিদ্ধান্ত নিচ্ছেন, নানা রকমের সুবিধা তৈরি করে দিচ্ছেন, অনেক দুর্বল ব্যাংকে দিনের পর দিন তারা বাঁচিয়ে রাখছেন, এবং কোনো রকমের কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সরকার কিন্তু প্রায় 1 মাস হয়ে গেল, এর মধ্যেও আমরা আসলে খেলাপি ঋণের প্রকৃত তথ্যই পেলাম না। এখন বলা হচ্ছে যে না, জুন পর্যন্ত ছিল 2,11,000 কোটি টাকা,
কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকা। আসলেই তথ্যটা কি? তো সেগুলো আমরা জানি না। এর মধ্যে আসলেই এটা চিন্তার বিষয় যে না, রেগুলেটরি হিসেবে যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে এই কাজগুলো করে যে না ঠিক আছে, কতগুলো ব্যাংককে অ্যালাউ করলো যে তারা যাতে একটা উচ্চ সুদে এরকম এফডিআর বা অন্যান্য যে সমস্ত আমানত সেগুলো যাতে রাখতে পারে। এখন তাইলে সেই ক্ষেত্রে নতুন যে এখন যে প্রশাসন এসছে বাংলাদেশ ব্যাংকের, তো তারা এখন কি করবে? ইতিমধ্যে কিন্তু এখন ওই ব্যাংকগুলোতে ওই কিন্তু ইন্টারেস্ট রেট আছে, এবং আরও কিছু ব্যাংক খুঁজলে দেখা যাবে যে তাদের কিন্তু এফডিআর এর রেটটা বেশি অন্য ব্যাংকগুলোর তুলনায়। তাদের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? তার কারণ তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যাংকের একটু ঝুঁকি বেশি আছে। তো এখন আমার মনে হয় কি যে আসলে এখন কম্প্রিহেন্সিভ একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং তাদের কাছে তো তথ্যগুলো আছে। তারা যেন নতুন করে আবার অন্য কোনো ব্যাংকে এই সুযোগটা করে না দেয় আর দুর্বল হওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। এবং আসলে এই যে আস্থার জায়গাটা কিন্তু মানে ইতিমধ্যে একটা প্রশ্নের মধ্যে পড়ে গেছে যে আসলে এই যে যারা আমানতকারী বা অনেক কিন্তু বিজনেস যারা রয়েছে, সেই বিজনেসগুলোও কিন্তু আসলে এই ব্যাংকগুলোতে বিভিন্ন রকম সুবিধা পেত। তো এখন আসলে তাদের কি হবে? অনেকের তো টাকা আটকে গেছে। এখন বন্দর কর্তৃপক্ষ তারা বলছে যে না, তারা ড্রাফট তারপরে যে চেক সেগুলো তারা অ্যাকসেপ্ট করবে না, করবে না এগুলো। এখন এই যে বিষয়গুলো রয়েছে, এখন এইটা ঝুঁকির পর ঝুঁকি যদি তৈরি হতে থাকে, চাপ যদি তৈরি হতে থাকে, তাহলে আসলে কোনটা সামলাবো আমরা? তো এই বিষয়গুলো আসলে একটু দেখা দরকার, এবং নতুন করে যেন আর চাপ তৈরি না হয় সেটাও দেখতে হবে। আমরা একেবারে আইএমএফ প্রেসক্রিপশন অনুযায়ী সব কিছু এভাবে করবো, বিষয়টা এরকম না করে আমরা কিন্তু অন্য কোনো ইনোভেশনেও যেতে পারি। এখন ক্রাউডিং আউটটা আবার যদি চাপিয়ে দিই ব্যাংকগুলোর উপরে, তাহলে সেই ক্ষেত্রে এটার ফলাফল ভালো হবে কিনা, শিল্প বাণিজ্য ব্যবসার জন্য এটা ঠিক হবে কিনা, সেটাও আমাদের একটু দেখা হচ্ছে। প্রিন্টিং মানি একটু আলাপ করতে চাই মোখলেস ভাই। এই যে আমি একটু অ্যাড করি ওই যে আপনার প্রশ্নটার সাথে, আপনি যে রেগুলেটর ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন, আমি তাহলে একটা কথা বলি, তাহলে রেগুলেটরকে বলে দিবে তোমরা এই ব্যাংকের টাকা রেখো না, এই ব্যাংকটা দুর্বল, এটা তো রেগুলেটর বলতে পারে না। তাহলে তাই যদি বলে না দিই, তাহলে রেগুলেটর কি করবে? প্রথম কথা হচ্ছে আমরা এতদিন ধরে ফিক্সড ইন্টারেস্ট রেট রেজিমের এগেনস্টে কথা বলে এসেছি। এখন আমি যদি ফিক্স করে দিই তুমি এত বেশি ইন্টারেস্ট দিতে পারবে না, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কথা, আবার সেই তো একই 9-6 মতো পড়ে গেল, তাই না? সুতরাং রেগুলেটর বুঝতে পারছে, কিন্তু রেগুলেটর বলতে পারে না যে জনগণকে এই ব্যাংকে তোমরা টাকা রেখো না, ওরা বেশি ইন্টারেস্ট দিচ্ছে, ওরা ব্যাংক দুর্বল। এটা তাহলে আমানতকারীরা সতর্কতা অবলম্বন করবে কিভাবে? সেই কথাটা বলছি, স্বার্থ রক্ষাটা কিভাবে হবে? আমানতকারীদের স্বার্থ রক্ষার মূল বিষয়টা হচ্ছে আমানতকারীকেও কিন্তু এখানে কিছু, এই যে আপনি যে প্রথম একটি কথা বলেছিলেন যে তারা লোভে, অতি মুনাফার লোভে টাকাটা রাখছে, এই লোভ জিনিসটা কিন্তু আপনি একটা নেগেটিভ কথা বলেছেন। তো এইটাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে মানে যারা সাধারণ তাদের মধ্যে যদি সচেতনতা তৈরি করা হয়, যারা বেশি ইন্টারেস্ট দিয়ে ডিপোজিট অ্যাট্রাক্ট করছে, তাহলে বুঝতে হবে সেই ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিস আছে, তার প্রচুর ডিপোজিট দরকার তাদের। সুতরাং এই ব্যাপারটাই যদি বলা হয়, তাহলে ওই বলতো না যে এখানে সুতরাং এখানে অন্য, কিন্তু ইন্টারেস্ট রেট ফিক্স করে দেওয়া আমরা চাই না, এটা মার্কেট ড্রিভেন হওয়া উচিত। সেটা আমরা সবসময় এটা বলে আসছি, যখন 9-6 হয়েছে তখন আমরা সবাই বলেছি এটার এগেইনস্টে। হ্যাঁ, কিন্তু খুব দুর্বল ব্যাংক যখন এরকম আমরা দেখেছি যে যখন এরকম ফিক্স করে দেওয়া হয়েছিল, 9-6 বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়টা তো আমরা লক্ষ্য করেছি একেবারেই দুর্বল ব্যাংক যেটি রিব্র্যান্ডিং করা হলো পরে, সেই ব্যাংকটিও 14% 15% রেট অফার করে ডিপোজিট নিয়েছে। তখনও তো সেন্ট্রাল এটা আন্ডারহ্যান্ড অনেকেই করেছে, যে মানে 9-6 যখন চলমান কখনো তারা এটা করেছে, তখন তো সেন্ট্রাল ব্যাংক বলতে পারতো, ইন্টারভেনশন করতে পারতো তখন, যে যখন 9-6 এখানে ফিক্স, তুমি কি করে 14% অফার করছো ডিপোজিটরদেরকে? সেই প্রশ্ন তো না, তারা অফিশিয়ালি মনে করছিল না। আমি এখানে একটু বলতে চাই, তাদের ওয়েবসাইটে এটি ছিল ফারুক ভাই। প্রথম হলো যে এই 4th জেনারেশন অ্যান্ড হেড যে ব্যাংকগুলো হয়েছে, তাদেরকে কম্পিট করতে হচ্ছে কাদের সাথে? 3rd জেনারেশন, 2nd জেনারেশন অ্যান্ড দ্য 1st জেনারেশন। এটা তারা জেনেই কিন্তু লাইসেন্স নিয়ে মার্কেটে এসেছে। হ্যাঁ, এখন ধরেন যে কোনো একটা গ্রাহক নতুন একটা ব্যাংকে চট করে যাবে না, যে কিনা ধরেন একটা 2nd জেনারেশন বা 3rd জেনারেশন আছে বহুদিন ধরে, সে তার ডিপোজিট চট করে দিবে না আর নতুন একটা ব্যাংকে। সেই ক্ষেত্রে তখন তার অ্যাট্রাকশনটা কি হয়, যেটা ফারুক ভাই বলছিল, ইন্টারেস্ট রেট। এটা এখন ধরেন একটা হলো নতুন ব্যাংকগুলো একটু বেটার ইন্টারেস্ট রেট তখন অফার করেছে। এখন ধরেন আমাদের যারা সেভার, এটিকে কিন্তু আপনারা নিজেরাও যখন আলোচনা করেন আগ্রাসী ব্যাংকিং বলেন, এটা না, আগ্রাসী ব্যাংকিং না। এখানে দুইটা জিনিস আছে। একটা হলো নতুন ব্যাংক, তার ডিপোজিট দরকার, সেই ক্ষেত্রে হয়তো অন্য ব্যাংক থেকে সে 0.5 বেসিসে বেশি দিচ্ছে। আর একটা যেটা ফারুক ভাই মেনশন করছে, যে উইচ ইজ রেট একটা শো করছে কিন্তু ভিতর দিয়ে আছে। কিন্তু আপনি একটা কথা বলি, আপনি যে বলছেন যে পরের জেনারেশনের ব্যাংকগুলো 1st জেনারেশন ব্যাংকের সাথে কম্পিটিশনে পারছেন না, এখন আসেন ওই পারছে না, আমি বলি নাই, আমি বলছি তখন একটা কম্পিটিশন চলছে। কিন্তু ইস্যুটা অন্য জায়গায়। আজকে 1st জেনারেশন ব্যাংকগুলোর অধিকাংশের অবস্থা কি বলেন?
না, সেটা তো আছেই। না তাহলে ফার্স্ট জেনারেশন হইলে যে মানে তারা সবল, এটা তো প্রমাণিত না না, হচ্ছে না। সবল প্রশ্ন আসছে না, আমি বলছি ডিপোজিট মোবিলাইজেশনের ক্ষেত্রে। কারণ আমার হাতে এই 9th জেনারেশনের 2টা ব্যাংক হয়েছে, একটা হলো সীমান্ত ব্যাংক আর একটা হলো এনআরবি ব্যাংক। এখন আমার ব্যাংকে কে টাকা রাখবে? সীমান্ত ব্যাংক ঠিক আছে, আই হ্যাভ গট ফ্রম বিজিবি সাপোর্ট, বাট এনআরবি ব্যাংকে কে টাকা রাখবে? তার মধ্যে এনআরবি 3টা হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমাকে ইন্টারেস্ট রেট একটু বেটার দিয়েই টাকা নিতে হয়েছে, সেটা এক সিচুয়েশন। এখনকার যে বর্তমান লাস্ট 1 ইয়ারের যে সিচুয়েশন চলছে বা 6 মান্থস, গত ধরেন আগের যারা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করতো তাদের কিছু কিছু জিনিস অনেক ভুল হয়ে গেছে, যেমন বলেছে মার্জার। এই বিষয় নিয়ে একটু আলাপ করে বিস্তারিত, আমরা একটু সময় নেই, বিরতির পর ফিরে আসে, তাহলে বিস্তারিত সময় পাবো আমরা একটু আলাপ করে। একটা বিরতি নিয়ে ফিরে আসি আবারও এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম, এখন প্রকাশ। আলাপ করছি ব্যাংকের ভাঙাগড়া প্রসঙ্গে। ডক্টর মাহফুজ কবির, আলাপের এরপর যে আপনার কাছে আসতে চাই, আমরা গভর্নরের যে গতকালকে যে মিটিং ছিল সেই মিটিং ধরে আলাপ করছিলাম, সেখানে আরও একটি বিষয় এসেছে, প্রিন্টিং মানি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোতে সহায়তা দেয়া, এই ধরনের একটি প্রক্রিয়ার কথা। কিন্তু গভর্নর বলেছেন যে তিনি কোনো ধরনের টাকা ছাপানোর প্রক্রিয়ার মধ্যে যাবেন না, কারণ টাকা ছাপানোর প্রক্রিয়াতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে, বাজারে যদি বেশি নোটের সরবরাহ হয় ডলারের দাম বেড়ে যাবে, তিনি এই প্রক্রিয়াতে যাচ্ছেন না। কিন্তু প্রশ্ন সেটি হচ্ছে এই কৌশলটি তো বা এই যে সমস্যাটি হবে সেটি তো আগের বিগত যে সরকার, বিগত যে গভর্নর, তারাও তো জানতেন যে এভাবে টাকা ছাপিয়ে যদি আমি ব্যাংকগুলোতে সাপ্লাই দিতে থাকি তাহলে তো অর্থনীতিতে এই সমস্যাগুলো তৈরি হতে পারে। তারপরও তারা সেই একই প্রক্রিয়া বা এই পদ্ধতিটি অব্যাহত কেন রেখেছিলেন, বা কী কৌশলে তারা এটি ভাবনার মধ্যে রেখেছিলেন? আসলে আমি মনে করি যে আমাদের এই মুহূর্তে জিডিপির রেশিও অনুযায়ী যে মানি সাপ্লাই, সেটা ঠিক আছে কিনা সেটির অ্যাসেসমেন্ট দরকার, এবং এটি কাজটা করতে হবে খুব দ্রুত। এবং বিবিএসই কিছু কাজ করছে, তো আমাদের একটা অ্যাসেসমেন্ট চলে এসছে যে না আসলে কত অর্থ বছরে কতটুকু জিডিপি। না, গভর্নর এটিও বলেছেন যে যেই টাকা খেলাপি হয়েছে 2 লাখ কোটি টাকার মতো, সেটি আমাদেরকে যদি করতে হয় এখন সেই পরিমাণ টাকা ছাপিয়ে তাহলে এখন ইস্যুটা হচ্ছে কি যে আমাদের যে জিডিপি সেটা রেশিও অনুযায়ী আমাদের মানি সাপ্লাই ঠিক আছে কিনা, হ্যাঁ সেটা একটা বড় বিষয়। এবং তার সাথে যদি ঘাটতি থাকে তাহলে এই অতিরিক্ত তাহলে ছাপানো যেতেই পারে, এটা যেতেই পারে, খুব কনভিনিয়েন্টলি আমরা এটা করতে পারি। আর এখন মূল্যস্ফীতির কথা যদি ধরেন যে 14% যদি মূল্যস্ফীতি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কোনো মূল্যই নেই। যে আমরা এই লম্বা সময় ধরে কিন্তু একটা সংকোচনমূলক মুদ্রানীতি করছি, এত টাইট দিচ্ছি, এবং একই সঙ্গে আমরা নতুন নতুন কিছু ইনস্ট্রুমেন্ট চালু করছি, যেমন আমরা এখানে বন্ড ছাড়ছি, তাতে কোনো লাভই হচ্ছে না। মানে মূল্যস্ফীতির দোহাই দিয়ে আসলে এটা করার কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি যে আমাদের এই যে জিডিপি টু মানি সাপ্লাই রেশিও এটা হিসাব করা উচিত। এটা করে তারপরে সেই অনুযায়ী অতিরিক্ত যদি অর্থ দরকার হয় তাহলে সেটা ছাপা যেতেই পারে। কিন্তু কথা হচ্ছে কি যে মানে আমরা যদি ছাপাই, কিন্তু সেটাকে কোথায় দিব না সেই জাস্টিফিকেশনটা দরকার। যে আমাদের ওই দুর্বল ব্যাংকগুলোকে, যেগুলো দুর্বল হচ্ছিল, ইচ্ছা করে দুর্বল হচ্ছিল, এবং তাদেরকে টাকা দিয়ে তাদেরকে আরও অর্থ পাচার করা, এখান থেকে আরও অতিরিক্ত ঋণ করা, সেগুলো সুযোগ করে দেওয়া হচ্ছিল, সেইটা বন্ধ করা হোক। অনিয়মগুলো বন্ধ করে আমরা যদি অতিরিক্ত অর্থ ছাপাই তাহলে সেটা আসলে তেমন কোনো ক্ষতি হবে না, বরং সেটা অর্থনীতির জন্য লাভজনকও হতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা করা দরকার। আমাদের যারা শিল্প কারখানার মালিক, যারা হয়তো ব্যবসা করছেন, তারা গিয়ে অর্থ পাচ্ছেন না, উচ্চ সুদের হারে আসলে তারা উৎপাদন করছেন, এবং আলটিমেটলি সেখানে তো মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। তো এখন এই ধরনের যে একটা ক্ষতিকর যে আমাদের যে মুদ্রানীতি, সেটা আমরা কতটুকু সময় রাখবো সেটা একটু চিন্তা করতে হবে, কতটুকু ফ্লেক্সিবিলিটি দিব বা দিব না, সেইটা আগে অ্যাসেস করা হোক, করে তারপরে সিদ্ধান্তটা নেওয়া হোক। তবে অবশ্যই আমি মনে করি যে যেহেতু গভর্নর উনি, তার তো IMF-এর যে এক্সপিরিয়েন্স রয়েছে, তো সেটাই আসলে কাজে লাগাচ্ছেন। কিন্তু এই জায়গাগুলোতে স্ট্রিক্ট থাকা উচিত নয়, অর্থনীতির স্বার্থে অনেক সময় ছাড় দিতে হয়। এবং আমরা তো এখন ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশনে নেই, তো যেটা USA-তে যেটা কার্যকর সেটা বাংলাদেশেও হবে এরকম কোনো কথা নেই। তো সুতরাং আমাদের অর্থনীতির বাস্তবতায় শিল্প কারখানাগুলো বা ব্যবসা বাণিজ্য যাতে ভালোভাবে চলে, এবং এই ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে, এবং নতুন কোনো সমস্যা যেন তৈরি না হয়, বা এই যে ব্যাংকগুলোর উপরে যেন অতিরিক্ত চাপ তৈরি না হয়, সেই বিষয়টা আমাদের অবশ্যই দেখা দরকার। এবং আস্তে আস্তে আমাদের যে এই ঋণের সুদের হার, সেটা একটু যাতে ফ্লেক্সিবল হয়, একটু কমানো যায়, সেটার দিকে ওটা চিন্তা করতে হবে। তার কারণ এত উচ্চ সুদের হার দিয়ে ব্যবসা পরিচালনা করা, এবং একই সঙ্গে আমরা মূল্যস্ফীতি কমার আশা করব, আবার একদিকে আমরা টাকা ছাপাবো না, এই সব মিলিয়ে যদি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করি তাহলে কিন্তু সিচুয়েশনটা আরও খারাপ হতে পারে। ফারুক ভাই, টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে যখন সহায়তা দেওয়া হচ্ছিল তখন কি ব্যাংকগুলোর অবস্থা কি আসলেই কি, মানে এটা কোনো ফাংশন করছিল কিনা? না, ওই যে ইস্যুটা হচ্ছে যে আসলে টাকা ছাপিয়ে, আমি প্রথমেই বললাম যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে যে দেওয়া হচ্ছিল সেটা বিশেষ একটা গ্রুপের ব্যাংকে, এবং সেখানে যে সেন্ট্রাল ব্যাংক যে নিজে থেকেই মানে সহযোগে এটা করেছে এটা আমার মনে হয় না। এটা প্রেশার ছিল, যেহেতু সেই গ্রুপটি অসম্ভব শক্তিশালী একটা গ্রুপ, মানে
অমনিপোটেন্ট একটা গ্রুপ, মানে সর্বশক্তিমান একটা গ্রুপ। সেই গ্রুপটা কখনো মনে হচ্ছে সেই গ্রুপটা বাংলাদেশের গভর্নর, ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী সবই একটা গ্রুপ থেকেই তাদের ভূমিকাটা পালন পারপাস সার্ভ করা হচ্ছে। তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আসলে তখন যে এটা সেন্ট্রাল ব্যাংকের উপায় ছিল না, কারণ তাদের উপর প্রেশার ছিল। এখন যেমন গভর্নর বলতে পারছেন যে আমরা দিব না, তখন হয়তো এই কথাটা বলতে পারেন না। আমি এটা আগের গভর্নরকে দায় মুক্তি দিচ্ছি না, আমি বলছি যে এটার জন্য প্রেশার ছিল বলেই তো করেছে। এখন তো প্রেশার নাই, এখন উনি বলতেই পারছেন যে আমরা করবো না এটা। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো বিষয়, আমরা সেন্ট্রাল ব্যাংকের কথা অতীতেই বলেছি যে আমরা সবাই বলতাম এটা, যে আমাদের ওদের যে সত্যিকার অর্থে যে ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে সেন্ট্রাল ব্যাংক একটা উইং হিসেবে কাজ করতো, তাদের স্বাধীনতা ছিল না, যেটা নিয়ে বারবার কথা হয়েছে সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনভাবে এবং স্বাধীনতা কত কাজ করতে পারছে। এটা আমরা প্রতিবেশী দেশেই দেখতে পাই যে তাদের সেন্ট্রাল ব্যাংক অসম্ভব শক্তিশালী একটা, এবং তাদের একেবারে স্বাধীন তারা সেই হিসাবে। সেক্ষেত্রে ফারুক ভাই জবাবদিহিতার জায়গাও থাকে যে যখন যে টার্গেট আপনি দিলেন সেই টার্গেট আপনি ফুলফিল যদি করতে না পারেন, আপনাকে সেগুলোর ডিসক্লেমারও দিতে হয় যে কেন পারেননি, কিন্তু সেই প্র্যাকটিস তো আমরা আমাদের দেশে নেই। এখন ফারুক ভাই আরেকটি প্রশ্ন, সেটি ধরে মোখলেস ভাইয়ের কাছেও আসবো, সেটি হচ্ছে ব্যাংকগুলো তো যেগুলোর পর্ষদ পুনর্গঠন করা হলো, পরিচালনা পর্ষদ, তো সেগুলো কি এই মুহূর্তে ল্যান্ডিং করার মতো অবস্থায় আছে কিনা? যদি ল্যান্ডিং করতে না পারে, আমরা তো জানি ব্যাংকের ব্যবসায়ী তো আসলে ঋণ দেয়া, যদি ব্যাংক ঋণ দিতে না পারে তার ব্যবসা কি করে হবে? আরেক ব্যাংক থেকে টাকা এনে সে মানে কতদিন সার্ভাইভ করতে পারবে? সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে দেখেন, লেন্ডিং করা তো অবশ্যই ব্যাংকের মূল কাজই তো ব্যবসাতে লেন্ডিং করা। আমার কথা হচ্ছে যে করতে পারবে কিনা প্রশ্নটা আপনি করেছেন আমাকে। প্রথম কথা হচ্ছে যে সচল অবস্থায়, ওইরকম ফাংশনাল অবস্থায় যেতে পারবে কোনো ব্যাংকে আগের, যখন বাংলাদেশ ব্যাংকের আগের নেতৃত্ব ছিল তখন তারা কিছু ব্যাংকে বলেছে যে তোমরা ফার্দার, বিশেষ করে ন্যাশনাল ব্যাংকে বলেছে যে ফার্দার কোনো লেন্ডিং করা যাবে না, কারণ ওদের লেন্ডিং করার অবস্থায় নেই। কারণ একটি ব্যাংকের, কনভেনশনাল ব্যাংকে যদি 87% ডিপোজিটের এগেনস্টে লোন দিতে পারে, এবং ইসলামী ধারার ব্যাংকগুলোকে 92% পর্যন্ত দিতে পারে ডিপোজিটের। এখন সেটা যদি আপনি রিচ করে যান ওইখানে, তাহলে তো আপনার লেন্ডিং করার কোনো ক্ষমতা নাই। আপনি যে বলছেন ব্যাংকগুলো তাহলে চলবে কীভাবে? দেখুন, ব্যাংক অন্যভাবে চলতে পারে, মানে যদি আমি তাদের আটকে যাওয়া ঋণগুলো আদায় করতে পারে, সেটা কিন্তু আবার আপনাকে ওইটা রিসাইকেল করার সুযোগ দিবে। এখন কথা হচ্ছে যে লেন্ডিং করার চেয়ে তো এখন সর্বশক্তি নিয়োগ করতে হবে রিকভারি করলে কিন্তু তাদের লিকুইডিটি আসবে, তারা ওখান থেকে লেন্ডিং করতে পারবে। এখন ওই জাতীয় বড় ধরনের লেন্ডিং তাদের যদি মনে করেন কোনো বার নাও থাকে ওইসব ব্যাংকের উপরে, এই পুনর্গঠিত ব্যাংকগুলোতে যদি নিষেধাজ্ঞা নাও থাকে, তাদের তো ক্ষমতা নেই লেন্ডিং করার, তাহলে তারা চলবে কীভাবে? তারা চলবে যে এখন তাদের সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা হবে রিকভার দ্য ব্যাড লোন। এটা যদি হয় তাহলে তারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তাদের লেন্ডিং করার সক্ষমতা জায়গায় পৌঁছাতে পারবে। মোখলেসুর রহমান, যে প্রশ্ন সেটি হচ্ছে ব্যাংকগুলো তাহলে রিকভারিতে কতটুকু মনোযোগ দিবে? আমরা শুনছি যে যদি ঋণখেলাপি যারা রয়েছেন ব্যাংকের, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে সেগুলো বিক্রি করা যায় কিনা, এই ধরনের প্রক্রিয়ার কথা শুনছি আমরা। কেমন সময় লাগতে পারে ব্যাংকগুলোর আসলে মানে পুরোপুরি ফাংশনাল অপারেশনাল কার্যক্রমের দিকে যেতে, যে ব্যাংকগুলো নতুন করে পুনর্গঠিত হলো? ধন্যবাদ। আমি একটু ফারুক ভাইয়ের কথাই ব্যাক করি। ফারুক ভাই যেটা স্পষ্ট করে বলেছে যে দুর্বল ব্যাংকগুলো বা যেই ব্যাংকগুলোর উপর এই ক্রাইসিস বা লিমিটেশন সবগুলো আছে, আসলে এখন লেন্ডিং করার সময় নেই, সময় না, এখন রিকভারিতে ফোকাস করতে হবে। এবং যেটা আমাদের গভর্নর সাহেবের সাথে, গভর্নর মহোদয় এবং বাংলাদেশ টিমের সাথে আমরা গত পরশুদিন পুরো বোর্ড বসেছিলাম, এবং আমাদেরকে সেটাই বলা হয়েছে যে আপনাকে রিকভারিতে ফোকাস করতে হবে, এবং রিকভারি করলে অটোমেটিক, যেটা ফারুক ভাই বললো, যে লিকুইডিটি পজিশনটা বেটার হবে। সেকেন্ড হলো যে আপনার এই সময় বা এই যে অ্যাসেটকে ইয়ে করে কোলেটারালটাকে আপনার এনক্যাশ করা যায় কিনা বা সেই কোনো ব্যবস্থা, সেটা সময় সাপেক্ষ। কেন? বিকজ আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে, এই লিগ্যাল ফ্রেমওয়ার্কে এনেই তো এটা করতে হবে, এবং এই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অনেক জায়গায় অনেক লুফলস আছে, এবং সেটাকে ঠিক করে এবং সেই প্রসেসে এসে এটাকে আপনি সেই অ্যাসেট বাজেয়াপ্ত করতে পারেন আপনি, কিন্তু এটাকে সেল আউট করে তারপর তো আপনি রিকভারিটা করবেন। এটা কিন্তু একটা লেন্দি প্রসেস। আমি জানি না ফারুক ভাই এটা এগ্রি করবে কিনা আমাদের সাথে, আমার অভিজ্ঞতা থেকে, আমি ব্যাংকিং অভিজ্ঞতা থেকে তাই বলছি। তো তারপরও হাল ছেড়ে দেওয়া যাবে না, এবং বাংলাদেশ ব্যাংকের মানে গভর্নর মহোদয় বলেছে অলরেডি, যারা উইলফুল ডিফল্টার,
আমি একটা আছে হেবিচুয়াল ডিফল্টার, একটা আছে সিচুয়েশনাল ডিফল্টার, আর একটা আছে উইলফুল ডিফল্টের অনেক কথা হয়েছে, কিন্তু এবং এই উইলফুল ডিফল্টারকে নিয়ে আমাদের এখানে অনেকবার কথা বলেছি। হ্যাঁ, এবং এখানে এটাই আমাদের মাথা ব্যথা। মোখলেস ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে ব্যাংকে আমি যে সম্পদ বা যে জামানত মানে জমা রেখে, ডিপোজিট রেখে বা মর্টগেজ রেখে যে টাকা আমি ঋণ নিয়েছিলাম, এখন যদি সম্পদ বাজেয়াপ্তর প্রশ্ন আসে, তখন কি সেই সম্পদই নাকি এর বাইরেও আমার যে অ্যাসেট রয়েছে সেটাও হবে? আমি যেটা বলি, কিছু কিছু নিয়ম আছে। ফারুক ভাইও ব্যাংকার, আমিও ব্যাংকার, আমরা জানি যে যদি পার্সোনাল গ্যারান্টি থাকে সেই ক্ষেত্রে পার্সোনাল তার প্রপার্টিগুলোকেও অ্যাটাচমেন্টে আনতে হবে। তারপরে সেখান থেকে আপনার অ্যাটাচমেন্ট করার পরে আপনি যেটা আইনি প্রক্রিয়ায় সোল্ড আউট করা। সেই জন্য আমি বলছি যে একটা হলো আমাদের দেশে যে বড় বড় কর্পোরেট হাউস, তারা কিন্তু এমনও আছে যে 200 কোটি 300 কোটি নিয়েছে, কিন্তু শুধু কর্পোরেট গ্যারান্টি অ্যান্ড পার্সোনাল গ্যারান্টির উপর, হয়তো কোলেটারালি দেয়নি। বাট এখানে যারা উইলফুল ডিফল্টার আছে, আমি কয়েকটা ব্যাংকই দেখেছি যে হ্যাঁ, কিছু কোলেটারাল আছে, হয়তো 100 টাকার এগেনস্টে কোলেটারাল হয়তো 30 টাকা বা 40 টাকা আছে, কথার কথা। তো সেটাও তো আমি এখন এটাকে ধরেন আইনি প্রক্রিয়া এনে সেটাকে আমার সেল আউট করতে হবে, এবং এটার উপর গভর্নর মহোদয় অত্যন্ত জোর দিয়েছে, এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। এবং আমরা সেখানে আমরা খুব একটা সর্ট অফ এ ভালো লয়ার এবং যারা কিনা এই ব্যাংকিং ইয়েতে এক্সপার্ট, তাদের কাছে যে এই কাজগুলো শুরু করে দিয়েছি অলরেডি। বাট ইট ইজ নট যে ওভারনাইট সব প্রবলেম সলভ হয়ে যাবে, ইট উইল টেক লিটল টাইম। বাট এই যে শুরু করাটা হয়েছে, প্রক্রিয়াটা শুরু হলো। আমরা একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, যাদের কাছ থেকে আমি মানে অর্থ আদায় করব বা যাদের সম্পদ, যাদের কাছ থেকে যারা খেলাপি রয়েছেন, তারা তো অনেকেই আত্মগোপনে, অনেকেই দেশের বাইরে। যখন তারা নেই, তাদের অবর্তমানে ব্যাংকের পক্ষে কি সহজ হবে আসলে এই টাকা আদায় করা, রিকভার করা? খুব বেশি সহজ হবে কিনা? আরেকটি প্রশ্ন করবোই সবাইকে, সেটি হচ্ছে অর্থ ঋণ আদালতে আমরা দেখি হাজার হাজার মামলা এখনো পেন্ডিং রয়েছে, সেগুলোই তো এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, তারপরেই নতুন মামলার চাপ। এখন দুটো বিষয় আছে এখানে। আমরা টোটালি অর্থনৈতিক আদালতকে অ্যাভয়েড করতে পারি, এখানে স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারি এবং এর জন্য একটা নতুন আইন করতে পারি। এটা খুব সহজেই সম্ভব, তার কারণ আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না, এটা পরিষ্কার। এবং পরে কিন্তু আসলে উচ্চ আদালতে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। তো এখন আমাদের উদ্দেশ্যটা কি, সেটা পরিষ্কার হতে হবে। হ্যাঁ, আমরা নিয়ে আসবো অ্যাসেট, বা ওইটা হয়তো ওইটা অ্যাকোয়ার করে বা ক্রোক করে আমরা হয়তো এটাকে বিক্রি করবো, কিন্তু একটা অন্য বড় সমস্যা রয়েছে, সেগুলো এই সম্পদগুলো কিনবে কে? যারা কিনবে তাদের হাতে অর্থ আছে কিনা? এবং এই যে 2 লক্ষ কোটি টাকার যে ঘাটতি, এখন এটা পূরণ করার জন্য 2 লক্ষ কোটি টাকা দেওয়ার মতো ব্যাংক আছে কিনা? তার কারণ মানুষের ঘরে তো আর সিন্ধুকে টাকা নেই, যে এখন এই টাকাগুলো তো কোন জায়গা থেকে আসতে হবে। এখন ওভার সাপ্লাই যদি হয় অ্যাসেটের, তাহলে তখন কিন্তু একটা হিউজ ডিসইকুইলিব্রিয়াম তৈরি হবে। এখন এই প্রবলেমটা সলভ কীভাবে হবে? মানে থিওরিটিক্যালি পসিবল যে ঠিক আছে আমরা সম্পদ নিয়ে নিলাম, আনলাম, কিনলাম, কিন্তু এক্স্যাক্টলি প্রবলেমটা হচ্ছে ওইখানে। আর আমরা যখন আইনের বাইরে গিয়ে বা হয়তো একটা সম্পদ তার অন্য যেটা কোলাটেরাল হিসেবে রাখা হয়নি, মর্টগেজ রাখা হয়নি, সেটা নিয়ে নিলাম, সেটার অন্য ইমপ্লিকেশন হতে পারে, সেটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে না, এখানে ওখানে আমরা আজকে এই প্রসঙ্গে আলাপ করার কারণ রয়েছে। আমরা একটি ইসলামী ধারার ব্যাংকের ক্ষেত্রে দেখলাম যে তারা বলল যে পরিমাণ আসলে তাদের রিকভারি করতে হবে, বর্তমান যে আসলে মর্টগেজ রয়েছে সেটি দিয়ে কাভার হচ্ছে না, সুতরাং বাকি সম্পদও বাজেয়াপ্ত করা যায় কিনা, এই জন্য গভর্নরের মাধ্যমে আইন বিভাগকে, আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার একটি প্রক্রিয়ার কথা শুনলাম। হ্যাঁ, এখান থেকেই আলাপের সূচনা। এখন প্রবলেম হচ্ছে কি, যে ঠিক আছে এত সমস্যা রয়েছে, কিন্তু আমরা কি শুরু করবো না বিষয়টা? হ্যাঁ, একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এটা যে আসলে ফিজিবল সেটা দেখানোর জন্য আমরা খুব সীমিত আকারে অল্প কিছু সম্পদ বিক্রি করা দিয়ে শুরু করতে পারি, যেটা অলরেডি আমাদের হাতে আছে, মানে ব্যাংকের হাতে আছে যেগুলো। তো সেগুলা খুব সীমিত পরিসরে আমার থার্ড পার্টি দিয়ে আমরা যদি অকশনের আয়োজন করতে পারি, মানে ব্যাংক সরাসরি করলো না বা বাংলাদেশ ব্যাংক এখানে আসলো না, বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিল, কিন্তু কোনো থার্ড পার্টি, কোনো একটা এজেন্ট, তারা কী করলো অন্যভাবে এটা সেল করার, মানে অন্তত মার্কেট ভ্যালুর কাছাকাছি কোনো একটা ভ্যালু দিয়ে সেল করার ব্যবস্থা করতে পারলো কিনা, এবং আস্তে আস্তে এই টাকাগুলো আসবে। মানে একসঙ্গে হয়তো 20 কোটি টাকা 50 কোটি টাকা আসবে না, হয়তো 10 কোটি টাকা আসলো, পরে ইনস্টলমেন্টে আরও কিছু আসলো। এইভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যাংকের উপরে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে না, মানে অন্য ব্যাংকগুলো যেগুলো টাকা দিবে আসলে এখানে ফাইন্যান্সিং করবে, সেই চাপটা তো এইভাবে করে আমি মনে করি যে ছোট ছোট করে পিসমিল করে যদি আমরা এটা বিক্রি করার ব্যবস্থা করতে পারি, তাহলে তখন কিন্তু এক ধরনের বিশ্বাস তৈরি হবে যেন ঠিক আছে জিনিসটা অসম্ভবের কথা চিন্তা করছিলাম কিন্তু জিনিসটা কাজ করে। এইভাবে করে আমি মনে করি প্রবলেম সলভ করা যায়। জি, আমাদের একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসি, তারপর জানবো দুজন অভিজ্ঞ ব্যাংকার রয়েছেন যে আসলে এই ধরনের সম্পদ ব্যাংক দখলে নিয়ে বিক্রি করে টাকা আদায় করতে কেমন সময় লাগে, আসলে এটি
কত সময় লাগে সেই বিষয়ে শুনবো একটা বিরতির পর। ফিরছি আবার বিরতির পর। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে আলাপ করছি ব্যাংকের ভাঙা গড়া প্রসঙ্গে। ফারুক মইনুদ্দিন, যে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে, যে কেমন সময় লাগে আসলে বিষয়টাকে জানেন, এখানে দুইটা ইস্যু আছে। প্রথম কথা হচ্ছে আমরা যে সবসময় বলি কোলাটেরালের কথা বলি, ইনফ্যাক্ট পিওরলি কোলাটেরাল বেসড ব্যাংকিংটা কিন্তু ব্যাকডেটেড। এখন যেটা মূলত যেটা লেন্ডিংটা হয় সেটা সম্পূর্ণ কোলাটেরালের উপরে এটা সম্ভব নয়। এটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং হয়, ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং হয়। মানে মনে করেন আমি নির্দিষ্ট পরিমাণ জমি দিলাম, তার এগেনস্টে লোন হলে সেটা কিন্তু ওইটা আউটডেটেড। এখন আপনি লোন দেওয়ার মূল বিষয়টা কি, আমি যে ব্যবসাটা করবে সেই ব্যবসাটা ভায়াবল কিনা সেটা দেখে ব্যাংকগুলো লোন দেয়। তার মানে তার অন্যান্য ওয়ার্কিং প্রসেস কিংবা ওয়ার্কিং ক্যাপিটাল হোয়াট এভার, কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ জমি রেখে দেন সেটা আর কাজ করে না। কারণ আমাদের দেশে যেই পরিমাণ লোন আছে মনে করেন যত আউটস্ট্যান্ডিং, সেই পরিমাণ জমি কি বাংলাদেশে আছে মর্টগেজ দেওয়ার মতন? তাহলে তো যদি তাই হইতো তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য কখনো হতো না। আপনার এই যে পাওয়ার কোম্পানিগুলা যেগুলা ইয়ে করেছে, যে কুইক রেন্টাল টেন্টাল ইত্যাদি, এখানে কি ওই পরিমাণ জমি তারা দিতে পেরেছে? এখন কথা হচ্ছে ওখানে কি মেশিনারিজগুলো আছে, সেই মেশিনারিগুলো আপনি বিক্রি করবেন কোথায়? তো এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সুতরাং ওইখানে আমরা ধরে নিতে পারি না যে সবগুলো ঋণের এগেনস্টে কোনো ধরনের মানে কোলাটেরাল এখানে আছে। সেটা যদি ধরে নিই যে 100% কোলাটেরালও যদি জেনুইন হয় যেগুলো দেওয়া আছে, সেগুলো তো পুরোপুরি কাভার করে না। তাহলে ফারুক ভাই, আমরা কি এটা বলতে মানে ধারণা করতে পারি যে পরিমাণ আমাদের খেলাপি রয়েছে তার কত শতাংশ এর মধ্যে পড়বে যে আদায়যোগ্য নয় এই মুহূর্তে? আদায়যোগ্য নয় মানে কি? আপনি যে অ্যাসেট বিক্রির কথা বলেন, সেটা প্রথম কথা হচ্ছে যে এটা কোর্স ভেরি মাচ ইনসাফিসিয়েন্ট টু কাভার আপ দ্য এন্টায়ার, মানে একটা পোর্শন এটা হবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার প্রায় 40 বছরের ব্যাংকিং এক্সপিরিয়েন্সে আমি খুব কম ক্ষেত্রে দেখেছি যে অ্যাসেট বিক্রি করে লোনটা অ্যাডজাস্ট হয়েছে। ওখানে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করার চেষ্টা করে, যেটা মুক্তার সাহেব একটু আগে বলছিলেন যে ব্যাংক প্রেফার দ্যাট। ব্যাংক তো মামলা করতে চায় না, ব্যাংক চায় তার টাকা ফেরত পেতে। মানে ভিক্ষা চাই না কুকুর সামলার তো অবস্থা, যে ইন্টারেস্টটা পরে, আগে তুমি আমার টাকা ফেরত দাও। তখন ব্যাংকগুলো যেটা ব্যাংক তো কখনো প্রিন্সিপালটা মাফ করতে পারে না, এটা আইনে নাই, ব্যাংকিং কোম্পানি অ্যাক্টে আইনে নাই। সুতরাং কথা হচ্ছে যে যেখান থেকে যে সুদ নিয়েছে সেইটা সুদের একটা অংশ আমি ছেড়ে দিব, তুমি আসো। কারণ ব্যাংকগুলো চিন্তা করে যে আমার কোর্ট কাছারি করা সম্ভব না, এবং এটা দিয়ে বিরাট লম্বা। এবং দেখা যায় ব্যাংক যখনই কোনো একটা প্রপার্টি, ভালো প্রপার্টি সেল করতে গেলে এটা দাম কমে যায়। মার্কেটে যারা কিনবে তারা বুঝে যে এটা একটা ব্যাংক তো বিপদে পড়ে বিক্রি করছে, সুতরাং আমরা কম ইয়ে করে। আপনি কখনোই আমার অভিজ্ঞতায় আমরা কখনোই অকশন দিয়ে মার্কেট প্রাইস পাই না। সুতরাং আমরা ওই লাইনেই ভাবছি না। এবং মাহফুজ কবির সাহেব ঠিকই বলেছেন যে আমাদের এখন বর্তমান যে লিগাল ফ্রেমওয়ার্ক আমাদের আছে সেটা দিয়ে এটা সম্ভব না। সুতরাং এটার জন্য এখন মানে অলমোস্ট বিপ্লবী সরকারের মতো যদি হয় তাহলে আপনি একটা ট্রাইব্যুনাল করেন, দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেন। এমনকি আমি আরেকটা প্রস্তাব অনেক দিন ধরে আমি বলে আসছি, সেটি হচ্ছে আপনি যখন কাউকে খেলাপি ঘোষণা করেন, খেলাপি হয়ে পড়ে, তখন তারা প্রথমে কি করে, হাইকোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আসে। এটা কমন। আমাদের একটা আইনটা চেঞ্জ করে এরকম করতে হবে যে ঠিক আছে তুমি স্টে অর্ডার তোমাকে দিব, তুমি 10%, 20%, 25% পেমেন্ট দাও, কোর্টে জমা দাও, ব্যাংকে দিও না। যদি তুমি জিতে যাও তাইলে তুমি ফেরত পাবে, আর তুমি হেরে যাও ব্যাংকের লোনের। এটা যদি এই আইনে যদি যুক্ত করা যায় তাহলে যারা চট করে গিয়ে এটা স্টে অর্ডার নিয়ে আসে তাদের প্রবণতা কমে যাবে। আর যদি তারা আনেও কিছু টাকা ব্যাংকের সিকিউরড হয়ে গেল, কারণ ব্যাংক তো জিতবেই আলটিমেটলি, কারণ সে তো একটা ডিফল্ট, হিজ ইন ডিফল্ট। সুতরাং এই আইনটা দ্রুততম সময়ে করা উচিত। মুক্তাসুর রহমান, পরিস্থিতি যা বলছে যে রিকভারি করেও টাকা পাওয়া খুব সময় সাপেক্ষ ব্যাপার, বা পাওয়া যাবে কিনা সেটিও কঠিন ব্যাপার। সেক্ষেত্রে নতুন পর্ষদ কি ভাববে, কি করবে? না, প্রথমে তো হলো ধরেন আপনি যদি আমার ব্যাংকের কথা বলেন, যে আমি যে ব্যাংকে এখন আছি, এখানে প্রথম ফোকাস আমরা 2-3টা জিনিসে ফোকাস করছি। একটা হলো রিকভারি অ্যান্ড রিকভারি, দ্যার ইজ নো ওয়ে আউট। সেকেন্ড হলো রিস্ট্রাকচারিং, আর থার্ড হলো আমাকে ডিপোজিট বাড়াতে হবে, বিকজ এডি রেশিও ইজ হিউজ ডিফারেন্স হয়ে আছে। আর বিগ লেন্ডিংয়ে আমরা আপাতত যাব না, আমরা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে করব। এখন এখানে আমি ফারুক ভাইয়ের কথা ধরে একটা কথা হঠাৎ মাথায় আসলো, যেটা আমি আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম।
আমি তো কনসালটেন্ট অলসো, ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, আমার একটা নিজস্ব ফার্ম আছে। তা আমি একটা কনসালটেন্সি করতে যেয়ে দেখলাম যে একটা কোম্পানিকে 1800 কোটি টাকা দেওয়া হয়েছে। 6 বছর আগে তার ক্যাশ ফ্লো ছিল 300 কোটি এবং 18টা ব্যাংক দিয়েছে। এখন সেই ফ্যাক্টরির ক্যাশ ফ্লো মানে সেল কমে 50%-এ চলে আসছে। আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে সেই টাকাটা ফেরত দিবে? তাহলে এখানে আমাদের ব্যাংকার আমরা যখন লোন দিয়েছি, যেটা ফারুক ভাই বললো ক্যাশ ফ্লো বেসড ব্যাংকিং বা ক্যাশ সাইকেল দেখে, কিন্তু আমি এখন যে আজকে সেটা সুদে আসলে যে 2200 কোটি টাকা দাঁড়িয়েছে, কিন্তু তার প্রপার্টি তো সেই ভ্যালুতে নাই। তো এই যে আমাদের যে আমরা যারা ব্যাংকাররা বা পর্ষদ হুএভার ইট ইজ, আমরা যে ডিসিশন নিচ্ছি, আমরা একই কাস্টমারকে সবাই মানে শর্ট টার্ম চিন্তা করছি যে ঠিক আছে আমি অমুক ব্যাংক 500 কোটি দিয়েছে, আমি 200 কোটি দিই, আমি 300। এই যে প্রতিযোগিতা, এটা কিন্তু ফারুক ভাই ছিল। এই প্রতিযোগিতায় কিন্তু আমরা নেমেই আজকে যদি কয়েকটা গ্রুপ পড়ে যায়, কয়েকটা ব্যাংক পড়ে যাবে। এই যে যেটা রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল বা রিকোয়ার্ড যে ফাইন্যান্সিং দরকার ছিল তার থেকে বেশি দিয়ে আছে। না, এটা একটা ইস্যুটা হচ্ছে কি, এটা ইন্ডিয়াতে এক সময় ছিল, এটা বলে এমপিবিএফ, ম্যাক্সিমাম পারমিসিবল ব্যাংক ফাইন্যান্স। আপনার বড় কংগ্লোমেরেট যারা আছে তারা সবগুলো ব্যাংক থেকে লোন পায়, ব্যাংকগুলো তাদেরকে সেধেই দেয়, তাই তো? এখন কথা হচ্ছে যে ওই এমপিবিএফটা যদি এখন ইন্ডিয়াতে নাই, এটা অ্যাবলিশ করেছে তারা। আমাদের দেশে এমপিবিএফ হওয়া উচিত ছিল। কেন? তার একটা কংগ্লোমেরেটের যা টোটাল রিকোয়ারমেন্ট, এটা কিন্তু সবগুলো ব্যাংক মিলে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবে। এই আইনটা যদি থাকে তাহলে ওভার ফাইন্যান্স হবে না। এমপিবিএফ ইন্ডিয়াতে থেকে দীর্ঘদিন অনেক বছর ধরে ছিল, এটা কয়েক বছর এটা আর নাই। কিন্তু আমাদের দেশে এখন চালু করা উচিত, যাতে ব্যাংকাররা সেধে বড় কোনো বিজনেস কংগ্লোমেরেটকে তাদের প্রয়োজনের বেশি ঋণ দিতে না পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সরি। জি ভাই, আমরা যদি কার্ড বিজনেস দেখি, একটা ইয়াং জেনারেশন, এখন যারা ইয়াং ডিজিটাল জেনারেশন, যে কোনো আপনি দেখবেন যে তার হাতে 5টা কার্ড আছে বা 3টা কার্ড আছে, ক্রেডিট কার্ড। কিন্তু তার কি ইনকাম? ওই সেম ইনকামে বেস করে 3টা ব্যাংক কার্ড দিয়ে রেখেছে। একটা ব্যাংক কিন্তু ধরা খেয়ে যাবে। এম আই রাইট ফারুক ভাই? তো এই যে প্রবণতা, কম্পিটিশন, দিস ইজ আনহেলদি কম্পিটিশন। এখন ধরেন এই যে ফারুক ভাই যেটা বললো যে নিয়ম করে যে আপনার এত বেশি দেওয়া যাবে না, এই ওয়ার্কিং ক্যাপিটাল তার এই নিড, বা সিন্ডিকেশন ফাইন্যান্স যখন আমরা করি সিন্ডিকেশনে, তখন কিন্তু আমরা ভাগ করে নেই, তাই না? 5টা ব্যাংক এরকম 100 কোটি। এখন আমি যে এক্সাম্পল দেখালাম, 18টা ব্যাংক তাকে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করেছে, সেই টাকা কিভাবে ফেরত আসবে? তার তো ক্যাশ ফ্লো সেই 50%, কারণ 5 বছরে আরো কম্পিটিটর আসছে ফারুক ভাই, তার সেল ডাউন হয়েছে, কিন্তু তার লোন শোধ হচ্ছে না। কিন্তু আসলে ইস্যুটা যেখানে হচ্ছে, বিষয়টা অন্য। একটু বিরতি নিতে হচ্ছে ফারুক ভাই, একদম বিরতি নিতেই হচ্ছে আমাকে, একেবারে উপায় নেই। দর্শক, বিরতির পর আবারও ফিরছে এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরলাম এখন প্রকাশে। আমরা একটু অর্থ পাচার, যে পাচার হয়ে গেছে সেই টাকাও ফেরত আনা হবে, ব্যাংকিং খাত থেকে যে টাকাগুলো পাচার হয়ে গেছে। আজকে অর্থ উপদেষ্টা সেটি বলেছেন যে এই টাকা ফেরত আনতে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। মাহফুজ কবির, কতটুকু আশা দেখেন টাকা ফেরত? আসলে এই টাস্ক ফোর্স গঠন করার বিষয়ে আমি প্রথম বলেছিলাম যে নতুন সরকার আসার সাথে সাথে যে এটা আসলে ইমিডিয়েটলি করে ফেলার দরকার ছিল ইতিমধ্যেই, কিন্তু সেটা এখনো করা হয়নি। কয়দিন লাগবে, কি করবে, শুধু বলেছে যে করবে। তবে কতগুলো বিষয় আছে। একটা হলো যে এখানে যে পারস্পরিক আইনগত সহযোগিতার চুক্তি, সেই চুক্তিগুলো স্বাক্ষর করতে হবে, এটা একটা প্রথম ধাপ, এবং সেটা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের সঙ্গে করতে হবে। ইতিমধ্যে যে ইউকের সঙ্গে কথা হয়েছে, তো তারা হয়তো সহযোগিতা করবে। ইউএসের সঙ্গে ইতিমধ্যে কথা হয়ে আছে, সিঙ্গাপুর, তারপরে সংযুক্ত আরব আমিরাত, যে সুইজারল্যান্ড, প্রত্যেকের সাথেই আলাপ আলোচনা আছে। তো এখন এটাকে যত দ্রুত সম্ভব এটাকে কার্যকর করা যায়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে দুদকের কাছে অলরেডি প্রায় 1000-এর মতো ফাইল আছে, এবং সেই ফাইলের মধ্যে যথেষ্ট নথিপত্র আছে, প্রমাণ আছে যে অনেক যে অর্থ পাচার হয়ে গেছে, এটা আছে। এবং সেটা বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা কিন্তু এই সাপোর্টগুলো দিয়েছে। তো এখন সেটাকে আসলে জনসমক্ষে নিয়ে আসা, যে কে কত টাকা পাচার করলো, সেগুলো যদি আমরা নিয়ে মানে আলোর মুখ দেখানো যায়, তাহলে কিন্তু কাজটা একটা প্রেশার তৈরি হবে। ফারুক ভাই, একটু জানতে চাই যে বৈশ্বিক যে সংস্থাগুলো রয়েছে, বিশ্ব ব্যাংক, আইএমএফ, তারা হেল্প করবে আমাদেরকে? এটা না, এখানে বিশ্ব ব্যাংক আইএমএফ এর কোনো স্টেক নেই, এটা হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G,
গভর্নমেন্ট টু Government to গভর্নমেন্ট। government। ইস্যুটা হচ্ছে কি জানেন, ইস্যুটা হচ্ছে আমাদের দেশ থেকে পাচার করে যখন বাইরে নিয়ে যাওয়া হয়, তারা কিন্তু জানে যে বাংলাদেশ থেকে বাইরের কোনো ইনভেস্টমেন্ট সম্ভব না আইনত। তারা চোখ বন্ধ করেছিল, তারা তাদের দেশে ইনভেস্টমেন্ট হচ্ছে, তারা খুশি, বাড়িঘর বিক্রি হচ্ছে, বেগম পাড়া হয়, মালয়েশিয়ার সেকেন্ড হোম হয়। এখন আমাদের উচিত যে সেই সরকারের সাথে দ্বিপাক্ষিকভাবে বলা যে আমাদের এখান থেকে নিয়ে এসে তোমাদের করছো, প্লিজ হেল্প আস। যদি তারা আমাদের অনুরোধটা শোনে। প্রধান উপদেষ্টা যে ইমেজ আছে, মোখলেস ভাই, উনি কিন্তু এই হেল্পটা নিতে পারেন তাদের সাথে। হ্যাঁ, আমি এগ্রি করছি ফারুক ভাইয়ের সাথে। এবং এখন কথা হলো যে একটা তো হলো জি এটা থাকতেই হবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্ট বা ট্রিটি একটা থাকতে হবে। এছাড়াও আমরা এখানে ইন্টারপলকে ইনভলভ করতে পারি, কারণ ধরেন এটা তো শুধু আমেরিকা বা সিঙ্গাপুর না, এটা কিন্তু অনেক অফশোর প্লেসেও চলে গেছে, যে ইউরোপিয়ান যেগুলা কান্ট্রিতে অনেক রিল্যাক্স রুলস। তো সেই ক্ষেত্রে আপনার আনাটা খুব কষ্টকর হবে। সেই ক্ষেত্রে যদি ইন্টারপোলকে ইনভলভ করা যায় তাহলে হয়তো খানিকটা তাহলে সম্ভাবনা কিছুটা হবে। একেবারেই তড়িৎ সময় গতি শেষ হবে। আজকে, আর একদিন নিশ্চয়ই বিস্তারিত আলাপের সুযোগ হবে আপনাদের সঙ্গে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।